হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিনিক্স একাডেমি। আজ থেকে আমরা শুরু করতে চলেছি মাচ অ্যান্টিসিপেটেড ফিনিক্স 15 পিওয়াইকিউ সিরিজ। আমাদের তরফ থেকে ফিনিক্স 15 পিওয়াইকিউ সিরিজ অর্থাৎ 15টা করে বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা এগিয়ে যাব সাবজেক্ট ওয়াইজ। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা লেকচারে 15টা করে বিগত বছরের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমরা অ্যানালিসিস করব। এই সিরিজটাকে আমরা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী যতগুলো সেখান থেকে বেরোবে সবগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা শুরু করব এনসিয়েন্ট হিস্ট্রি থেকে আমাদের প্রথম ক্লাস। ওকে, নেক্সট শুরু করা যাক। ফিনিক্স 15 সিরিজের ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম এনসিয়েন্ট হিস্ট্রি, দ্যাট ইজ the term Upanishads literally mean, মানে উপনিষদ শব্দের আক্ষরিক অর্থটা কি? উপনিষদ শব্দের আক্ষরিক অর্থটা কি? প্রথম অপশন আমাদের স্পিক লাউডলি, দ্যাট ইজ খুব জোরে চেঁচিয়ে কথা বলা। রাইট ইন গুড হ্যান্ডরাইটিং, খুব সুন্দরভাবে হাতের লেখা করা। মেডিটেটিং সাইলেন্টলি, মানে একদম চুপচাপ নিশ্চুপভাবে অসারভাবে মেডিটেশন করা, ধ্যানমগ্ন হওয়া। এবং সিটিং ডাউন বিসাইড, দ্যাট ইজ একদম পাশে এসে বসা। এর মধ্যে অ্যান্সার কোনটা হবে? উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ অ্যান্সার কোনটা? সিটিং ডাউন বিসাইড, তাই না? সিটিং ডাউন বিসাইড। কেন? দেখো, আমরা এই জিনিসটার সঙ্গে রিভারবারেট করতে পারি, একটা জিনিস আমরা লিঙ্ক করতে পারি। আমরা জানি বেদের আরেক নাম শ্রুতি, তাই না? বেদের আরেক নাম শ্রুতি। কেন? কারণ আগেকার দিনে শুনে শুনে মনে রাখা হতো। এবং আগেকার দিনে এই যে গুরুকুল ব্যবস্থাটা ছিল, যেখানে সেই গাছের তলায় যেভাবে একটা গুরু বসতেন, সামনে শিষ্য বা স্টুডেন্ট গুলো তাদের সামনে বসে শুনতেন গুরুর বাণীগুলো। তো সেই গুরুকুল ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পারি, সিটিং ডাউন বিসাইড, মানে গুরু যখন পাঠদান করছেন বাচ্চাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, তো সেই জিনিসটা কিন্তু এখানে আমরা অনেকটা লিঙ্ক করতে পারি, সেই ধারণাটা আমাদের এখানে একটা সেন্স তৈরি হয়। সুতরাং উপনিষদের আক্ষরিক অর্থ কিন্তু সিটিং ডাউন বিসাইড। ঠিক আছে, এর অ্যান্সারটা কি হবে? সিটিং ডাউন বিসাইড, এটা। ঠিক আছে, এবারে আমরা উপনিষদ নিয়ে প্রশ্ন এসছে। উপনিষদ মানে, এই উপনিষদগুলোকে কিন্তু বেদান্ত বলা হয়। বেদান্ত, বেদান্ত মানে কি? বেদের একদম শেষ পোরশনে এই উপনিষদগুলো অ্যাটাচ করা থাকতো, একদম লাস্ট পোরশনে উপনিষদগুলো অ্যাটাচ করা থাকতো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। উপনিষদগুলোকে কেন বেদান্ত বলা হতো? কারণ প্রত্যেকটা বেদের, আমরা 4টে বেদ জানি, ওই 4টে বেদের একদম লাস্ট পোরশনে কিন্তু অ্যাটাচ করা থাকতো এই উপনিষদগুলো। ঠিক আছে, সেই জন্য বেদান্ত, বেদের অন্ত পজিশনে। ঠিক আছে, উপনিষদ কটা আছে? উপনিষদ 108টা মোরওভার। আমরা এর মধ্যে 11টা মুখ্য উপনিষদ পাই, মানে সবচেয়ে মেন 11টা পাচ্ছি। ঠিক আছে, যদি আমরা দেখি লার্জেস্ট উপনিষদ কোনটা, সবচেয়ে বড় উপনিষদ কোনটা? বৃহদারণ্যক, তাই না? বৃহদারণ্যক উপনিষদ, এটা কিন্তু সবচেয়ে লার্জেস্ট, অ্যান্ড এটা কিন্তু ওল্ডেস্টও, মানে সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বড় বৃহদারণ্যক উপনিষদ। মনে পড়ছে এই উপনিষদ থেকে আমরা কোনটা নিয়েছিলাম? সেই শ্লোকটা, অস্তমা সদ্গময়া, অস্তমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া, তাই না? অস্তমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া। ঠিক আছে, এটা কিন্তু বৃহদারণ্যক উপনিষদ থেকেই নেওয়া। ঠিক আছে, এখান থেকে আরো বিগত বছরে প্রশ্ন এসেছিল মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে আমরা কি নিয়েছি বলো? মুন্ডক উপনিষদ মনে পড়ছে না? সত্যমেব জয়তে নিয়েছি না? সত্যমেব জয়তেটা কোথা থেকে নিয়েছি? মুন্ডক উপনিষদ থেকে। মনে পড়ছে? আরো একটা উপনিষদ থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে, চতুর্বর্ণ, সরি 4টে যে আশ্রম জীবনের, মানে 4 স্টেজেস অফ লাইফ, 4টে যে আশ্রম, তাই না? সেটা কোন উপনিষদ থেকে? জাবালা উপনিষদ, দ্যাট ইজ জাবাল উপনিষদ, তাই না? নিয়েছি। উপনিষদ থেকে প্রশ্ন আসলে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ উপনিষদ মনে রাখতে হচ্ছে, কোথা থেকে কোনটা নিয়েছে এই নিয়ে কিন্তু বিগত বছরেও প্রশ্ন এসছে। তো এটা এমনটা কিছু নয় হঠাৎ করে আমরা আকাশ থেকে পড়লাম, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেও গেছে।
ঠিক আছে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু রিসেন্ট জিডির একটা প্রশ্ন ছিল, 2026 সালে হয়ে যাওয়া। তো এই কোশ্চেনটা আমরা কিন্তু এখানে বিশ্লেষণ করে নিলাম। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা এই যে একটা প্রশ্ন অ্যানালিসিস করলাম এখানে, এইটা কিন্তু একটা প্রশ্নের সীমাবদ্ধ নয়। আমরা এই একটা প্রশ্ন থেকে আরো 4টে প্রশ্ন বের করলাম এখান থেকে। তো আমরা যদি 15টা কোয়েশ্চেন এখানে অ্যানালিসিস করি, সেখান থেকে অন্তত 60টা প্রশ্ন আমরা কিন্তু বের করবো, 60টা পয়েন্ট এখান থেকে আমরা কিন্তু পয়েন্ট আউট করতে পারছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ আয়ুর্বেদা? আয়ুর্বেদের জনক জিজ্ঞেস করেছে, আয়ুর্বেদের জনক কে ছিলেন? ঠিক আছে, আয়ুর্বেদের জনক কে ছিল? চরক, বাসুদেব, সুশ্রুত এবং নাগার্জুন। আয়ুর্বেদের জনক কে ছিল, কাকে জানা হতো? সুশ্রুতকে আমরা জানি ফাদার অফ সার্জারি, ফাদার অফ সার্জারি, সার্জারি, সার্জারির জনক, সার্জারি করা, ঠিক আছে, সুশ্রুত, তাই না? চরক, চরকটা আমাদের রাইট অ্যান্সার এখানে, তাই না? বাসুদেবা এখানে ইররিলেভেন্ট একটা অপশন। এবং নাগার্জুন, এইটাও তো হবে না, কারণ নাগার্জুন তো আলাদা, নাগার্জুন তো আমরা মেডিসিন বা সার্জারির সঙ্গে রিলেট করতে পারি না, কারণ নাগার্জুনকে বলা হতো, উনি তো অ্যাকচুয়ালি মানে খুব এনলাইটেন্ড একটা পার্সন ছিলেন। নাগার্জুনকে আরেকটা নামে ডাকা হতো সেকেন্ড বুদ্ধা বলে, ঠিক আছে, সেকেন্ড বুদ্ধ বলে ওনাকে ডাকা হতো নাগার্জুন, এবং খুব এনলাইটেন্ড পার্সন ছিলেন। হিস্ট্রিতে এটাও আমরা পেয়েছি যে যে চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং, হিউয়েন সাং, হিউয়েন সাং কিন্তু ওনাকে বলে গেছে এই নাগার্জুনকেই, যে ইনি হলেন ওয়ান অফ দ্য ফোর লাইটস অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য ফোর লাইটস অফ দ্য ওয়ার্ল্ড। জগতের একটা আলো হিসাবে উনি দেখে গেছেন, এতটা এনলাইটেন্ড একটা পার্সন ছিলেন, ঠিক আছে। নাগার্জুনকে আরেকটা নামে আমরা জানি, সেটা বলা হয় ইন্ডিয়ান আইনস্টাইন, ইন্ডিয়ান আইনস্টাইন, ঠিক আছে, ইন্ডিয়ান আইনস্টাইন, তাই না? সব পড়েছি আমরা, আমরা এনসিয়েন্ট হিস্ট্রিতে সব পড়েছি এগুলো। ওকে, নাগার্জুন তো হচ্ছে না, সুশ্রুত ফাদার অফ সার্জারি এটাও হচ্ছে না, বাসুদেবটা নয়, চরক আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা কি? চরক, তাই না? চরক, চরকের আয়ুর্বেদের সঙ্গে সম্পর্কটা আমরা চরক সংহিতা থেকেও জানতে পারি। চরক সংহিতা বই আছে, চরক সংহিতা, সেখানে কিভাবে বিভিন্ন জড়িবুটি কাজে লাগিয়ে বিভিন্ন রোগের বিভিন্নভাবে চিকিৎসা করা সম্ভব, তাই না? করেছিলাম আমরা চরক সংহিতা, মনে পড়ছে? নেক্সট third question of the series, that is which of the following objectives emphasizes ethical living? এইটা মাথায় রাখতে হবে, ethical living, that is একদম নৈতিকভাবে, নৈতিক প্রিন্সিপালস, মোরাল প্রিন্সিপালস ফলো করে জীবনযাপন করা ইন দ্য বেদিক ফ্রেমওয়ার্ক। তো বৈদিক কাঠামোতে বা বৈদিক পরিকাঠামোতে এই যে একটা নৈতিক জীবনযাপনের একটা কনসেপ্ট সেখানে দেওয়া হচ্ছে, সেটা নিচের কোন জায়গা থেকে আমরা পাচ্ছি? এই কোন পার্টিকুলার অবজেক্টিভ, কোন পার্টিকুলার কম্পোনেন্ট বা অ্যাসপেক্টটা আমরা নৈতিক জীবনযাপনের সঙ্গে ডিরেক্টলি লিঙ্ক করতে পারছি? এক তো অর্থ, একটা হলো কাম, একটা হলো ধর্ম, এবং একটা হলো মোক্ষ লাভ। কোনটা? এথিক্যাল লিভিং মানে নৈতিক জীবনযাপন, নৈতিক জীবনযাপন। দেখো, অর্থ মানে কি? অর্থ মানে কোনো ওয়েলথ, কোনো সম্পত্তি বা সম্পদ, বা কোনো ম্যাটেরিয়াল পজিশন আমরা বলতে পারি। অর্থ মানেটা কি? টাকা পয়সা থাকবে, ধন সম্পদ থাকবে, অনেক অনেক ম্যাটেরিয়াল পজিশন, তাই না? ঠিক আছে, এটা তো নৈতিক ভাবে সেরকম যাচ্ছে না, বা নৈতিক ভাবে একটা জীবনযাপন করব, সেটার সঙ্গে সেরকম ভাবে কিন্তু লিঙ্ক করা যাচ্ছে না, অ্যালাইন হচ্ছে না বিষয়টার সঙ্গে। দেন কাম, কাম মানে কি? কাম মানে আমরা বলতে পারি, যেটা আমরা বিভিন্ন আমাদের সেন্সুয়ারি অর্গান আছে, 5টা ইন্দ্রিয় আছে, সেই সেন্সুয়াল প্লেজারটা নিয়ে থাকি, তাই না? কাম মানে সেই সেন্সুয়াল প্লেজারটা। কাম মানে সেই জিনিসগুলো যেগুলো আমরা আমাদের 5টা ইন্দ্রিয় দ্বারা, 5টা ইন্দ্রিয়কে, সেই 5টা ইন্দ্রিয়ের দ্বারা সুখ ভোগটা করছি, সেই সুখটা আমরা ভোগ করছি, তো সেটা হচ্ছে সেন্সুয়াল প্লেজার। এটা তো সেই নৈতিক জীবনযাপনের সঙ্গে ম্যাচ করছে না, মানে ওই জিনিসটা একই লাইনে পড়ছে না। ধর্মটা আমাদের পড়ছে, এইটা আমাদের অ্যান্সার হবে, ধর্ম। ধর্ম মানে অ্যাকচুয়ালি কি? আমরা যদি বৈদিক যুগের কাঠামোতে যাই, তাহলে সেখানে ধর্ম মানে অ্যাকচুয়ালি খুব ভালো চিন্তা ভাবনা করা, ভালো কাজকর্ম করা, মানুষের পাশে দাঁড়ানো, সেবা করা, তাই না? মনের মধ্যে কোনো খারাপ বুদ্ধি না রাখা, চুরি না করা, এই জিনিসগুলো আমরা পড়েছি অলরেডি বৈদিক যুগে। সুতরাং এইটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে ধর্ম। বাকি মোক্ষটা একটা অপশন ছিল। মোক্ষটা মানে কি? আমরা যেটা ইংলিশে বলছি লিবারেশন পাওয়া,
লিবারেশন। মোক্ষ লাভ, মোক্ষ লাভটা অ্যাকচুয়ালি কি হয়, যেটা আমরা অন্য ভাষায় বলতে পারি এনলাইটেন্ড হয়ে যাব বা নির্বন, নির্বনা পাওয়া, নির্বাণ পাওয়া, মানে বুদ্ধ বা মহাবীর জৈন যেটা পেয়েছিলেন, নির্বাণ পাওয়া। নির্বাণ পাওয়া মানে হচ্ছে আমরা বেঁচে থাকতে থাকতে সেই জীবনের অনেকটা সময় ব্যতীত করার পরে যখন আমরা বিভিন্নভাবে আমরা বুদ্ধ এবং জৈনের লাইফস্টাইল পড়েছি, লাইফ স্টোরি পড়েছি, তো সেখানে কিভাবে নির্বাণ ওরা লাভ করেছিলেন, বিভিন্ন মোক্ষ লাভ ওরা করেছিলেন, লিবারেশন পেয়ে গেছিলেন, জীবনের আসল বাস্তবটা জানতে পেরেছিলেন, এবং সেখান থেকে ওনারা সমস্ত এই কাম অর্থ এগুলো ত্যাগ করে, সমস্ত অ্যাটাচমেন্ট ত্যাগ করে, সমস্ত সংসারের মায়াবন্ধন ত্যাগ করে কিভাবে নির্বাণ লাভ করেছিলেন, মানে সবার ঊর্ধ্বে চলে গেছিলেন, এইসব বিভিন্ন লোভ, ক্ষোভ, মারামারি, ঝগড়া, এই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছিলেন, তাই না, অ্যাটাচমেন্টের ঊর্ধ্বে নির্বাণ। ঠিক আছে, আরো একটা শব্দ এখানে পরীক্ষার প্রশ্ন আসে, সেটা হচ্ছে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণা। ঠিক আছে, মহাপরিনির্বাণ মানে কি? নির্বাণ মানে শুধুমাত্র এই বিভিন্ন লোভ, বিভিন্ন অ্যাটাচমেন্ট, সংসারের মায়া, এগুলো ত্যাগ করা। এবার মহাপরিনির্বাণ মানে তোমার ফিজিক্যাল যে বডি সেটাও চলে যাওয়া, মানে আলটিমেটলি মারা যাওয়া। নির্বাণ পাওয়া মানে তখন সবকিছু ত্যাগ করছি বাট আমরা বেঁচে রয়েছি, অ্যাটলিস্ট ফিজিক্যাল বডিটা রয়েছে, বাট মহাপরিনির্বাণ মানে ফিজিক্যাল বডিটাও পুরোপুরি শেষ হয়ে যাওয়া। মহাপরিনির্বাণ মানে পরলোক গমন করা, মারা যাওয়া। ঠিক আছে, মহাপরিনির্বাণ এই বিষয়টা কাজ করছে। সুতরাং আমরা এথিক্যাল লিভিং এর সঙ্গে ধর্মটাকে পুরোপুরি ভাবে অ্যালাইন করতে পারি, তাই না? রাইট অ্যান্সার আমাদের ধর্ম, ধর্মা। নেক্সট, হুইচ অফ দিস ইজ নট আ ওয়ার্ক বাই কালিদাস? দেখো, কালিদাসের লেখা নিয়ে এসছে। কালিদাসের লেখা আমরা সবাই জানি, মেঘদূতম, কুমার সম্ভবা, মৃচ্ছকটিকম এবং অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? কালিদাসের রচনা কোনটা নয়? ঠিক আছে, আচ্ছা, মেঘদূতম, মেঘদূতম কালিদাসের রচনা, তাই না? মেঘদূতম কালিদাসের রচনা আমরা জানি। আচ্ছা, কুমার সম্ভবা, কুমার সম্ভবাটা কিন্তু কালিদাসেরও রচনা, তাই না? কুমার সম্ভবা, ওকে। মৃচ্ছকটিকম, এইটা আমাদের অ্যান্সার। মৃচ্ছকটিকম কিন্তু কালিদাসের নয়, মৃচ্ছকটিকম কালিদাসের নয়। মৃচ্ছকটিকমটা কার লেখা? শূদ্রকের লেখা। শূদ্রক বা SUDRAK, শূদ্রক। ঠিক আছে, শূদ্রকের লেখা এটা, মৃচ্ছকটিকম, তাই না? মৃচ্ছকটিকমের অ্যাকচুয়াল লিটারেল মানেটা হচ্ছে দ্য লিটিল ক্লে কার্ট, সেই মাটির নিয়ে খেলা, পুরো প্লেটা যদি কেউ পড়ে থাকো, দ্য লিটিল ক্লে আর্ট। ঠিক আছে, এটা হচ্ছে মৃচ্ছকটিকম, মানে মাটির কোনো একটা আর্ট। সো এটা শূদ্রকের লেখা। বাকি অভিজ্ঞান শকুন্তলম, এটা তো কালিদাসের লেখা। অভিজ্ঞান শকুন্তলম মানে, অভিজ্ঞান শকুন্তলম সেই রাজা দুষ্যন্ত, রাজা দুষ্যন্ত এবং তোমার শকুন্তলার লাভ স্টোরি, তাই না? এটা তো আমরা সবাই জানি মোটামুটি, অভিজ্ঞান শকুন্তলম, এটা কালিদাসের লেখা। ঠিক আছে, কালিদাস নিয়ে বিগত বছর আরেকটা প্রশ্ন ছিল, কালিদাসের আরেকটা নাম ডাকা হয়, সেটা হচ্ছে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, শেক্সপিয়ারের নাম আমরা জানি, ইংরেজি সাহিত্যের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্টস দ্য ইংলিশ লিটারেচার হ্যাজ এভার প্রডিউসড, তাই না? শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আচ্ছা, কালিদাস কার কোর্টে ছিল নবরত্ন হিসাবে? এই প্রশ্নটাও বিগত বছরের প্রশ্ন। কালিদাস নবরত্ন হিসাবে কার কোর্টে ছিল? কোন সভা, কোন রাজার সভাতে ছিল? দ্যাট ইজ চন্দ্রগুপ্ত টু, তাই না? নবরত্ন নিয়ে প্রশ্ন কিন্তু আসে, নবরত্ন নিয়ে এক তো আকবরের নবরত্ন নিয়ে প্রশ্ন আসবে, এক চন্দ্রগুপ্ত টু এর নবরত্ন নিয়ে প্রশ্ন আসবে। চন্দ্রগুপ্ত টু এর কোর্টে নবরত্ন, ওই নবরত্ন মানে নটা স্পেশাল কিছু পার্সন, কিছু প্রিসিয়াস মানুষ, খুব বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন ফিল্ডে তারা এক্সপার্ট। তো সেরকম নটা জেমস, নটা রত্ন, নজন ব্যক্তি। তো আকবরের কোর্টেও আমরা পাই, চন্দ্রগুপ্ত টু এর কোর্টেও ছিল। তো চন্দ্রগুপ্ত টু এর কোর্টে যে নবরত্ন ছিল, তার মধ্যে বিশিষ্ট ব্যক্তির মধ্যে কালিদাসও কিন্তু একজন, তাই না? এটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট, হুইচ ডাইনাস্টি কেম আফটার দি শিশুনাগ ডাইনাস্টি ইন মগধ? হুইচ ডাইনাস্টি কেম আফটার দি শিশুনাগ ডাইনাস্টি ইন মগধ? আচ্ছা, মগধটা কি অ্যাকচুয়ালি? মগধটা কি? আজকের দিনে আমরা সেই বিহারের একটা বড় অংশ সেখানে পাচ্ছি, বিহারে অবস্থিত ছিল। আগে তো বিহার ঝাড়খণ্ড একসঙ্গেও ছিল, তাই না? বিহারের পোর্শনটা বড় ছিল। রাজগীর মানে রাজগৃহ,
দেন পাটলিপুত্র আজকের দিনের পাটনা, তাই না? এগুলোতে বিভিন্ন সাম্রাজ্য এসছে, বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপিটাল তারা এখানে শিফট করেছে। কোন সাম্রাজ্যের ক্যাপিটাল রাজগিরে ছিল, কেউ কেউ পাটলিপুত্র, পাটলিপুত্র অ্যাকচুয়ালি বেশি ছিল। তো বিহারের সেই মগধ মানে ষোড়শ মহাজনপদ, ষোড়শ মহাজনপদের মধ্যে লাস্টে একদম শেষে সবচেয়ে পাওয়ারফুল থেকেই গেল সেটা হচ্ছে মগধ। মগধের এই লাস্ট পর্যন্ত থেকে যাওয়া এবং সর্বশক্তিমান হওয়া সমস্ত মহাজনপদের চেয়ে এটা কেন হয়েছে, কারণটা কি, আমরা করেছিলাম এগুলো, ঠিক আছে? এক তো ওখান থেকে গঙ্গা নদীর একটা ট্রেড রুট গেছে, সেখানে খুব ভালো নদীর ধারে অ্যালুভিয়াল ডিপোজিট পাওয়া যেত, সেই জন্য কিন্তু সেই উর্বর মাটির জন্য চাষবাসও খুব ভালো হতো, তাই না? ঘন জঙ্গল ছিল, সেটাও একটা গুরুত্বপূর্ণ মানে পাঁচিল হিসাবে কাজ করতো, সিকিউরিটি হিসাবে। বনের মধ্যে জঙ্গলে অনেক হাতি পাওয়া যেত, সেটা আর্মিতে কাজে লাগানো যেত। এবং প্রচুর রিচ আয়রন ওর ডিপোজিট ছিল, একদম একদম লোহার খনি ছিল ওখানে, তাই না, ভান্ডার ছিল। তো এই বিভিন্ন কারণের জন্য মগধ কিন্তু শেষমেশ লাস্ট পাওয়ারফুল থেকেই গেছিল। সব 16টা মহাজনপদের মধ্যে লাস্ট পাওয়ারফুল ছিল একদম সবচেয়ে বেশি পাওয়ারফুল শেষমেশ মগধ। এই মগধে বিভিন্ন বংশ এসছে পরবর্তী সময়ে, বিভিন্ন বংশ বিভিন্ন সময়ে শাসন করে গেছে। আমরা যদি একটা সিকোয়েন্স সেখান থেকে মাথায় রাখি, সেটা হচ্ছে প্রথমে তো হরিয়ানকা বংশ, ঠিক আছে? হরিয়ানকা বংশ আমরা সবাই জানি, সেই বিম্বিসারা, অজাতশত্রু, তারপরে উদয়ন, তাই না? এগুলো মাথায় রাখতে হবে। দেন আমরা চলে যাব হরিয়ানকা বংশের পরে আমরা চলে যাব শিশুনাগ ডাইনাস্টি। শিশুনাগ, শিশুনাগ বংশ, শিশুনাগ বংশের মনে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কালাশোকা, কালাশোক মানে কালাশোকের সময়ে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, সব মনে পড়ছে কি? মনে পড়ছে কি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়েছিল? 383, ফার্স্ট 483, 383 সেকেন্ড, দেন 250, দেন 72 এডি, তাই না? সব সব করবো আমরা। শিশুনাগ, শিশুনাগের পরে কারা এসেছিল? হরিয়ানকা, শিশুনাগ, দেন নন্দবংশ, মহাপদ্মানন্দা, তাই না, তাই না? মহাপদ্মানন্দ, ধননন্দ, ধননন্দের সময়ে আলেকজান্ডার অ্যাটাক করেছিলেন, তাই না? আলেকজান্ডার পরুর যুদ্ধ, ঝেলাম নদীর তীরে, মনে পড়ছে? ওটা তো নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে, আমরা মগধটা এটা ইস্টার্ন ইস্টার্ন ইন্ডিয়াতে পড়ছি, ঠিক আছে? নন্দবংশ, নন্দবংশের পরে কারা? মৌর্যরা এলো, মৌর্য, মৌর্যদের পরে কারা? শুঙ্গ, শুঙ্গর পরে কানভা, তাই না? এগুলো পরপর কিন্তু মগধে বিভিন্ন পরবর্তী সময় বংশ চলে এসছে পরপর। সুতরাং হুইচ ডাইনাস্টি কেম আফটার দি শিশুনাগ ডাইনাস্টি? শিশুনাগের পরে কারা? তো শিশুনাগের পরে আমাদের অ্যান্সার কি হবে? দ্যাট ইজ কোনটা? হুইচ ডাইনাস্টি কেম আফটার দি শিশুনাগ ডাইনাস্টি, কোনটা হবে? শিশুনাগের পরে নন্দ ডাইনাস্টি, তাই না? নন্দ ডাইনাস্টি এখানে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? নন্দ ডাইনাস্টি। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন। অশোকাস ধাম্মা প্রাইমারিলি এইমড অ্যাট, দ্যাট ইজ অশোকের যে ধর্ম, ধর্ম তার মূল লক্ষ্য কি ছিল? অশোকের ধর্মের মূল লক্ষ্য কি ছিল? অশোকের যে ধর্মের বাণী আমরা দেখছি 261 সালে, 261 বিসিই, দ্যাট ইজ বিফোর কমন এরা, মানে 261 খ্রিস্টপূর্বাব্দ, এখানে কি হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ, তাই না? কলিঙ্গ যুদ্ধ, এই কলিঙ্গ যুদ্ধের সময় প্রচন্ড পরিমাণে ব্লাডশেড, মানে প্রচন্ড ক্ষয়ক্ষতি এবং মানুষের মৃত অবস্থা দেখে অশোকের মনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে? এবার অশোকের মনটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা দেখছি কিভাবে উনি ধাম্মা ঘোষা বলে পরিচিত হলেন। ধাম্মা ঘোষা মানে উনি কিন্তু এবারে ধর্মের বাণী বা কিভাবে খুব মানে মানে পুরো এথিক্যালি বাঁচা যায় এবং মানুষকে ক্ষয়ক্ষতি না করে, সেই ধাম্মা ঘোষা কিন্তু উনি নামে পরিচিত হলেন, ধাম্মা ঘোষা। তারপরে তো উনি বুদ্ধিজমও অ্যাডপ্ট করে নিলেন, ঠিক আছে? তো এখান থেকেই শুরু হচ্ছে অশোকের ধাম্মা, ঠিক আছে? ওকে, তো অশোকের ধাম্মা পলিসি প্রাইমারিলি এইমড অ্যাট, ঠিক আছে, প্রাইমারিলি এইমড অ্যাট এক্সপ্যান্ডিং বুদ্ধিজম অ্যাজ দ্য স্টেট রিলিজিয়ান, এটা একটা পয়েন্ট। প্রমোটিং অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্ট্রালাইজেশন, আচ্ছা স্টেট রিলিজিয়ান হিসাবে বুদ্ধিজমকে চারিদিকে ছড়ানো, এটা একটা হতে পারে। প্রমোটিং অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্ট্রালাইজেশন, প্রমোটিং অ্যাডমিনিস্ট্রেটিং সেন্ট্রালাইজেশন, ঠিক আছে? মানে সেন্ট্রালাইজেশন মানে কেন্দ্রীয়করণ, ঠিক আছে? কেন্দ্রীয়করণ, ওটা কি অ্যাকচুয়ালি ধর্মের ছিল, ঠিক আছে? কেন্দ্রীয়করণ হওয়া, ঠিক আছে? এনকারেজিং এথিক্যাল লিভিং অ্যান্ড সোশ্যাল হারমোনি, এইটা আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কোনটা? এইটা, এনকারেজিং এথিক্যাল লিভিং অ্যান্ড সোশ্যাল হারমোনি, মানে কিভাবে
সুন্দরভাবে জীবনযাপন করা যায়। ঠিক আছে, আমরা একটু আগেই দেখলাম কিভাবে এথিক্যাল লিভিং মানে একদম নৈতিক দিকটা মেনটেন করে জীবনযাপন করা যায় এবং সোশ্যাল হারমোনি, মানে সমাজে সোশ্যাল হারমোনিটা মেনটেন রাখা। এস্টাবলিশিং অ্যালায়েন্সেস উইথ ফরেন রুলার্স, ঠিক আছে, মানে বিদেশি বিভিন্ন রুলারদের সঙ্গে, রাজাদের সঙ্গে অ্যালায়েন্স করা, মানে জোট বাঁধা, সেখানে চুক্তি করা, মানে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য বা এক্সপ্যান্ড করার জন্য বিভিন্ন কারণে হতে পারে। তো অশোকের ধর্মের মূল লক্ষ্য কিন্তু অ্যাকচুয়ালি এথিক্যাল লিভিংটাকে এনকারেজ করা এবং সোশ্যাল হারমোনি মেনটেন রাখা। ঠিক আছে, আমরা জানি কিভাবে সেই কয়েকটা অফিসার উনি নিযুক্ত করেছিলেন, ধাম্মা মহামাত্রা, তাই না, ধাম্মা মহামাত্রা। এই ধাম্মা মহামাত্রা কিছু অফিসার ছিলেন যেনারা ওনার ধর্মের বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিতেন, ওনার দায়িত্বটা ছিল। ঠিক আছে, এই ধাম্মা মহামাত্রা যে অফিসার, তাদের দায়িত্ব ছিল অশোকের ধর্মের বাণীগুলোকে, ওনার যে টিচিং গুলো, ওনার যে রিলিজিয়াস ভিউ পয়েন্টস গুলো, সেগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, আমরা এই অশোকের সম্পর্কে পুরো কালচারাল দিকটা যদি আমরা দেখি, আমরা করেও ছিলাম আমাদের ব্যাচে, আমরা 14টা মেজর রক এডিক্ট পাচ্ছি, মানে শিলালিপি পাচ্ছি, তাই না, মেজর রক এডিক্ট শিলালিপি পাচ্ছি, বিভিন্ন পাথরে খোদাই করা বিভিন্ন লিপি পাচ্ছি। ওকে, কিছু মাইনর এডিক্টও পেয়েছি, যাই হোক। তো এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, বিগত বছর এসেছেও। 3 নাম্বার যদি রক এডিক্ট দেখি আমরা, সেখানে ইউক্তাজ, বিভিন্ন অফিসার, ইউক্তাজ, প্রাদেশিকা, এইসব অফিসারগুলো নিযুক্ত করা হয়েছিল। ঠিক আছে, রাজুকা, এইসব অফিসারগুলো। যদি প্রশ্ন আসে এই ধাম্মা মহামাত্রা এটা কোন এডিক্টের মধ্যে আমরা পেয়েছি, সেটা হবে 5 নাম্বার। 5 নাম্বার পাথরে খোদাই করা শিলালিপি। তো সেই 5 নাম্বার রক এডিক্টে কিন্তু আমরা এই ধাম্মা মহামাত্রা যে অফিসার নিযুক্ত করা ধর্মের বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটা পাচ্ছি। আচ্ছা, যদি আমাদের প্রশ্ন আসে এই যে ধাম্মা ঘোষা, ঠিক আছে, ধাম্মা ঘোষা, আগে ছিলেন ভেরি ঘোষ, দেন ধাম্মা ঘোষ। ঠিক আছে, এই ভেরি ঘোষ তারপরে কলিঙ্গ যুদ্ধের পরে ওনার মন থেকে একদম উনি ধাম্মা ঘোষা হয়ে গেলেন, একদম ধর্মের পথে একদম নৈতিক জীবনটা পালন করতে লাগলেন। তো এইটা কোথায় মেনশন করা আছে যদি প্রশ্ন আসে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে, দ্যাট ইজ 4 নাম্বার। 4 নাম্বার এটা, 5 নাম্বারে ধাম্মা মহামাত্রা। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু আসবে। কলিঙ্গ যুদ্ধটা কোথায় যদি প্রশ্ন আসে, তাহলে এটা 13 নাম্বারে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 13 নাম্বারে কলিঙ্গ যুদ্ধের মেনশন আছে, 13 নাম্বার রক এডিক্টে। ঠিক আছে, অশোকের নিয়ে বিশাল প্রশ্ন কিন্তু আসে, আমরা দেখেছি বারংবার বিভিন্ন প্রশ্ন এসছে। ঠিক আছে, যেমন অশোককে তার শিলালিপিগুলোতে কি নামে ডাকা হতো সেই নিয়ে প্রশ্ন এসছে, যেমন পিয়াদাসী, বা দেবানাম পিয়া। ঠিক আছে, এগুলো এনসিআরটি বইতেও তোমরা পাবে, পিয়াদাসী বা দেবানাম পিয়া, এই নামে কিন্তু ডাকা হতো, মানে বিলাভেড অফ দ্য গডস। ঠিক আছে, তো এই নামেও কিন্তু ডাকা হতো। এগুলো কোথায় পেয়েছি আমরা, এই যে শিলালিপিতে, অশোকের শিলালিপিতে অশোককে এই নামে ডাকা হচ্ছে, সেগুলো আমরা কোথায় পেয়েছি? আমরা যদি চলে যাই আমাদের কর্ণাটকে, সেখানে আমরা মাস্কে ইনস্ক্রিপশনে পাবো, মাস্কে ইনস্ক্রিপশন, নেটটুর ইনস্ক্রিপশনে পাবো। ঠিক আছে, এখানেও পাবো। দেন ব্রহ্মগিরি হিলস, ব্রহ্মগিরি ইনস্ক্রিপশনে পাবো। ঠিক আছে, এগুলো সব কর্ণাটকে। ঠিক আছে, ব্রহ্মগিরি, এগুলো তো আমরা জানি, ব্রহ্মগিরি মাস্কে, এগুলো কর্ণাটকের জায়গা জিওগ্রাফিক্যালি, সেটাও আমরা পাচ্ছি। তো এখানে আমরা দেবনাম পিয়া বা পিয়াদাসী, এটা অশোককে বলা হচ্ছে, এই নামে অশোকের সেই শিলালিপিতে বর্ণনা দেওয়া আছে, এই নামে ডাকা আছে, সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে ওই ইনস্ক্রিপশন গুলো, ওই শিলালিপিগুলো থেকে পাচ্ছি। বিগত বছর আরেকটা প্রশ্ন ছিল, অশোকের যেই ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা, এইটা পাঠোদ্ধার করেছিলেন কে? ব্রাহ্মী স্ক্রিপ্টের এই লেখাগুলোকে পাঠোদ্ধার মানে ডেসিফার কে করেছিলেন? ডেসিফার করেছিলেন কে? 1837 সালে, এটা বিগত বছরের প্রশ্ন। 1837-এ জেমস প্রিন্সেপ, তাই না, জেমস প্রিন্সেপ, এগুলো এসে গেছে। সুতরাং প্রিন্সেপ, PRINSEP, ঠিক আছে, জেমস প্রিন্সেপ। সুতরাং আমরা কিন্তু এই 15টা PYQ করছি, বাট এখান থেকে দেখো 15টা থেকে কিভাবে আরো 4টে-5টা করে বেরিয়ে 60টা পয়েন্ট বা আগামী দিনের 60টা প্রশ্নের জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে, বিশ্লেষণ হবে এইরকম ভাবে। নেক্সট 7 নাম্বার, হুইচ হরপ্পান সাইট ইজ লোকেটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর? হুইচ হরপ্পান সাইট ইজ লোকেটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর? এটা তো একেবারে ইজি প্রশ্ন ছিল, জম্মু কাশ্মীরে কোন হরপ্পান সাইট? আমরা হরপ্পান সাইটটা পুরো ডিটেলসে করেছিলাম, এবং আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরপ্পান সাইটগুলো কোন দেশে পড়ছে, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যগুলোতে কোন সাইটগুলো পড়ছে, এগুলো আমরা করেছিলাম। সুতরাং এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে অনেকটা ইজি ছিল, তাই না? আচ্ছা, মান্ডাটা তো অ্যান্সার হবেই, কারণ মান্ডা ছিল নর্দার্ন মোস্ট এরিয়া, নর্দার্ন মোস্ট
সাইট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে যেটা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতার কিন্তু নর্দার্ন মোস্ট সবচেয়ে উত্তরতম সাইট ছিল কোনটা? মান্ডা, দ্যাট ইজ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, তাই না? আচ্ছা, কালীবাঙ্গান, কালীবাঙ্গান কোথায়? কালীবাঙ্গানটা তো রাজস্থানে, তাই না? ওটা ওটা নর্দার্ন মোস্ট নয়, ঠিক আছে, জম্মু কাশ্মীরে নয় ওটা। তো কালীবাঙ্গান রাজস্থান, কালীবাঙ্গান থেকে আমরা পেয়েছিলাম কিভাবে? ওটা ঘাগ্গার নদীর তীরে, তাই না? কালীবাঙ্গানটা ঘাগ্গার নদীর তীরে। আমরা কালীবাঙ্গান থেকে পেয়েছিলাম ফায়ার অল্টার, পেয়েছিলাম ফায়ার অল্টার, মানে সেই অগ্নিকুণ্ডের একটা ব্যবস্থা সেখানে রয়েছে। আচ্ছা, কালো চুড়ি পেয়েছিলাম, ব্ল্যাক কালারের ব্যাঙ্গেলস, ব্যাঙ্গেল মানে চুড়ি, তাই না? ব্ল্যাক ব্যাঙ্গেলস আমরা পেয়েছিলাম। আচ্ছা, কালীবাঙ্গান থেকে সবচেয়ে ফেমাস জিনিস যেটা পরীক্ষাতে বিগত বছরে প্রশ্ন এসছেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লাউড ফিল্ড, মানে চাষ করা একটা জমি পেয়েছিলাম। মানে সেখানে জমি খোদাই করে, আমরা তো সবগুলো ওই সিন্ধু সভ্যতা সম্পর্কে জেনেছি কিভাবে? খোদাই করার পরে, তাই না? তো সেটা আমরা পেয়েছি কোথায়? একটা প্লাউড ফিল্ড, একটা চাষ করা জমির একটা প্রমাণ সেখান থেকে আমরা পেয়েছি। চাষবাস করা জমি আছে কালীবঙ্গনে, এটা ছিল সবচেয়ে প্রথম, আমরা ওখান থেকে ওই একটা পেয়েছি। এই প্লাউড যে ফিল্ড বা চাষ করা জমি, এটা কিন্তু আমরা বানাওয়ালি, বানাওয়ালি কিন্তু এটা হরিয়ানাতে, ঠিক আছে, এটা হরিয়ানাতে, এটা হরিয়ানার সাইট। এই হরিয়ানাতেও পেয়েছি, বাট সেটা টেরাকোটা মডেল। টেরাকোটা, টেরাকোটা মানে কি বলতো অ্যাকচুয়ালি? টেরাকোটা মানে মাটির কোনো পাত্র, সেটাকে যখন আমরা পুড়িয়ে ওই লাল টাইপের হয়ে যাচ্ছে না, লাল কালারের, ওটা আমরা বলছি টেরাকোটা। তো মাটির কিছু মূর্তি বা পাত্র বানানো, সেটাকে মাটিতে পুড়িয়ে ওই মাটির পাত্র করা লাল কালারের হয়ে যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি টেরাকোটা মডেল বলা হয়, ওটাকে টেরাকোটা বলা হয়। তো সেই টেরাকোটা মডেল, এই যে চাষবাস করা জমির একটা টেরাকোটা মডেল পোড়ানো বা সেরকম একটা নিদর্শন, একটা 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 কোনো পার্টিকুলার আহ কোনো কোনো শেপের, সেরকম আমরা কিন্তু পেয়েছি কোথা থেকে? বানাওয়ালি থেকে। বানাওয়ালিটা কোথায়? হরিয়ানাতে। বানাওয়ালি থেকে আমরা বার্লিও পেয়েছি, মানে বার্লি, বার্লি বার্লি চাষ হতো, সেটার উদাহরণ আমরা কিন্তু এই বানাওয়ালি থেকে পেয়েছি। মানে বানাওয়ালি, বার্লি, দুটো মাথায় থাকবে, দুটো মাথায় থেকে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, লোথাল, লোথাল মানে তো আমরা সবাই জানি ডকইয়ার্ড, ডকইয়ার্ডের জন্য পরিচিত। লোথালটা কোথায়? লোথালটা গুজরাটে, তাই না? গুজরাটে লোথাল, গুজরাটে পড়ছে। এখান থেকেও আমরা অগ্নিকুণ্ড পেয়েছি, যেটা আমরা এই এই যে ফায়ার অল্টার মহেঞ্জোদারো থেকে পেয়েছি, লোথাল থেকেও কিন্তু একটা আহ ফায়ার অল্টার, মানে যেটা অগ্নিকুণ্ড বলা হচ্ছে, সেই অগ্নিকুণ্ডের একটা নিদর্শন আমরা পেয়েছি, ঠিক আছে? সুতরাং এটা মাথায় রাখতে হবে। ব্যাস, চলো 8 নম্বর প্রশ্ন। হুইচ টার্ম ওয়াজ ইউজড টু ডেসক্রাইব দ্য স্টুডেন্ট স্টেজ অফ আর্লি লাইফ ইন আর্লি হিন্দু ফিলোসফি? প্রাচীন হিন্দু দর্শনে, আর্লি হিন্দু ফিলোসফিতে এই স্টুডেন্ট এজ কোনটাকে বলা হচ্ছে? স্টুডেন্ট এজ, স্টুডেন্ট এজ কোনটাকে বলা হচ্ছে? দেখো, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাসী এবং গৃহস্থ, এই চারটে আশ্রম আমরা একটু আগেই পড়লাম। এই যে জীবনের চারটে আশ্রম ছিল, এটা আমরা হিস্ট্রিতে, আর্লি হিন্দু ফিলোসফিতে কোথায় পাচ্ছি? এটা আমরা জবল উপনিষদে কিন্তু মেনশন আছে। জবল উপনিষদ, জবল উপনিষদে কিন্তু এই চারটে আশ্রমের কথা বলা আছে। কোনটা? ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাসী এবং গৃহস্থ। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যেরকম ভাবে। তো অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা কি হচ্ছে আমাদের? প্রথম সিকোয়েন্স হচ্ছে ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য হচ্ছে প্রথম স্টেজ, ব্রহ্মচারিয়া, ঠিক আছে, এটা প্রথম স্টেজ। এই ব্রহ্মচর্যটা স্টুডেন্ট এজ, মানে যেটা ছোটবেলায় পড়াশোনা শেখা, স্কুলে যাওয়া, ঠিক আছে, মানে বিয়ের আগে পর্যন্ত, এইটা হচ্ছে আমরা ব্রহ্মচর্য, যেটা আর্লি স্টুডেন্ট স্টেজ বলছি আমরা। দ্বিতীয় স্টেজ মানুষের জীবনে আসবে, সেটা হচ্ছে গৃহস্থ। এই যে ডিটা, ঠিক আছে, গৃহস্থ। গৃহস্থ মানে যেটা বিয়ের পরে, আফটার ম্যারেজ, মানে পোস্ট ম্যারেজ লাইফ, পোস্ট ম্যারেজ লাইফ। তো এটা হচ্ছে গৃহস্থ, মানে সাংসারিক জীবনটা, ঠিক আছে। সেখানে অর্থ কামের ব্যাপারটা চলে আসছে, অর্থ বা কাম, সেই অবজেক্টিভ আমরা যেটা একটু আগেই আলোচনা করছিলাম, ঠিক আছে, এগুলো আমরা কিন্তু গৃহস্থে ফুলফিল করছি। নেক্সট, এরপর আমরা চলে যাব বানপ্রস্থ। প্রস্থ, বানপ্রস্থ মানে কিন্তু সেই সাংসারিক লাইফ ছেড়ে ছেলে মেয়েদের হাতে সংসারটার দায়ভার তুলে দিয়ে আমরা যখন সাধু সন্ন্যাসী হয়ে জঙ্গলে চলে যাই। ওটা আগে হতো, এখন তো মানুষ সেরকম ভাবে হচ্ছে না, রিটায়ারমেন্ট লাইফটা বলতে পারি। মানে ছেলে মেয়ের উপরে দায়িত্বটা চাপিয়ে দিয়ে, সংসারের ভারটা ছেড়ে, চাপানো বলাটা ভুল, ভারটা দিয়ে, সংসারের ভারটা, সেই রিটায়ারমেন্ট লাইফটা চলে আসছে, ঠিক আছে। জঙ্গলে গিয়ে আগে থাকা হতো সেরকম ভাবে, আগেকার আর্লি লাইফ স্টাইল তো ওরকমই ছিল। তো যাই হোক, তো বানপ্রস্থ মানে সেই সাধু সন্ন্যাসী বেশে জঙ্গলে থাকার বিষয়টা চলে আসছে আফটার রিটায়ারমেন্ট। এবং সবচেয়ে লাস্ট স্টেজ, দ্যাট ইজ সন্ন্যাসী।
সন্ন্যাসী মানে একেবারে সমস্ত সবকিছু মায়া ত্যাগ করে সন্ন্যাসী, ঠিক আছে, সন্ন্যাসী বা সন্ন্যাসীন। তো সবকিছু মায়া ত্যাগ করে, সমস্ত কিছু ম্যাটেরিয়াল পজিশন ত্যাগ করে, জামা কাপড় অর্থ কিছু জিনিসপত্র সব ত্যাগ করে শুধুমাত্র আমাদের শারীরিক বডিটা নিয়ে আমরা কিন্তু একদম শেষ স্টেজে বাঁচছি এবং শেষমেশ মারা যাচ্ছি। তো এই চারটে পরপর স্টেজ। সুতরাং স্টুডেন্ট স্টেজ মানে কি? স্টুডেন্ট স্টেজ মানে কোনটা বোঝাচ্ছে? ব্রহ্মচর্যটা বোঝাচ্ছে, এটা আমাদের অ্যান্সার, তাই না? ব্রহ্মচর্য। সোজা প্রশ্ন ছিল এটা, সোজা প্রশ্ন ছিল, ঠিক আছে। নেক্সট, হু সাকসিডেড, একটা পয়েন্ট বেশি পড়েছে এখানে। হু সাকসিডেড বিম্বিসারা, বিম্বিসারাকে কে সাকসিড করেছে, মানে বিম্বিসারার পরে এসছে, বিম্বিসারার উত্তরসূরি হিসাবে এসছে কে? আফটার অ্যালিজেডলি কিলিং অর ফোর্সিং হিম টু কমিট সুইসাইড। তাহলে বিম্বিসারার পরে কোন রাজা এসছেন এবং উনি বিম্বিসারাকে হত্যা করে বা সুইসাইড করতে বাধ্য করে এসছেন, ঠিক আছে। স্বাভাবিকভাবে এটা তো আমাদের সবাই জানা উচিত। আচ্ছা, বিম্বিসারা প্রথমে বলো, বিম্বিসারা কোন ডাইনাস্টি ছিল? বিম্বিসারা তো হরিয়ানকা ডাইনাস্টি, ঠিক আছে। সমস্যা হলো এখানে, বিম্বিসারা ছিল হরিয়ানকা বংশের। এবারে এখানে অপশনগুলো দিয়েছে দেখো, অশোকা, বিন্দুসারা ছেলে, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, এগুলো সব তো মৌর্য বংশের, এগুলো তো সবাই মৌর্য বংশের। আমরা যদি বিম্বিসারা বা অজাতশত্রু এগুলো নাও জানি, আমরা যদি এই অশোক, বিন্দুসারা, চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের উপর একটু নলেজ আমাদের থাকে, আমরা কিন্তু এলিমিনেশন করতে পারতাম এখানে খুব ভালোভাবেই। অশোক তো মৌর্য সাম্রাজ্যের হবে না, বিন্দুসারা হবে না, চন্দ্রগুপ্ত এগুলো সবাই মৌর্য বংশের। বিম্বিসারা হরিয়ানকা বংশ, ওনার ছেলে অজাতশত্রু। অজাতশত্রু মানে জাতের শত্রু, ঠিক আছে, স্বাভাবিকভাবে মানে শত্রুতা করবে সবসময়, কিভাবে অ্যাগ্রেসিভ ভাবে এক্সপ্যান্ড করব, কাছের মানুষকে কষ্ট দেব, নিজের বাবাকে আমি মানে বাবা রাজভান্ডারটা ছাড়ছে না, বাবা রাজস্ব, বাবা মানে রাজমুকুটটা ছাড়ছে না, বাবার রাজ্যটাকে আমি রুল করবো ভাবছি, সেই জন্য বাবাকে জোর করে হটিয়ে দিলাম, রাজ্যচ্যুত করে দিলাম, দিয়ে আমি এবারে রাজা হব। এই যে একটা মনে চিন্তা ভাবনা, ইন্টেনশন, তো এইটা নিয়ে কিন্তু অজাতশত্রু ওনার বাবাকে কিন্তু মেরে দিয়েছিলেন ইন দা সেন্স, ওনাকে কোনো কোনো সোর্স, হিস্টোরিক্যাল সোর্স বলছে ওনাকে জেলে বন্দি করেছিলেন, সেখান থেকে উনি মারা গেছেন, দুঃখে সুইসাইড কমিট করেছেন। অনেক অনেক সোর্স আবার এটা বলছে যে ওনাকে উনি না খেতে পেয়ে স্টারভেশনের ফলে মারা গেছেন। তো এইগুলো মোটামুটি অজাতশত্রু ওনার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কিন্তু জড়িয়ে, ঠিক আছে। তো অজাতশত্রু কিন্তু বাবাকে এই ট্রিটমেন্টটা দিয়েছিলেন, এবং এইটার সঙ্গে একটা হিস্টোরিক্যাল কাহিনীও জড়িয়ে আছে, আমরা করেছিলাম আমাদের মেন ব্যাচে, কিভাবে অজাতশত্রুর যে মা মানে আমাদের এই বিম্বিসারার একটা স্ত্রী কোশালা দেবী, কোশালা দেবী মানে কে? প্রসেনজিৎ, প্রসেনজিতের বোন, তাই না? প্রসেনজিতের বোন, প্রসেনজিতের বোন আহ ওনার মানে কোশালের যে রাজা ছিলেন, তো প্রসেনজিতের বোনকে বিয়ে করেছিলেন বিম্বিসারা, মগধের রাজা। তো কোশালা দেবী কিন্তু ওই দুঃখে উনিও নিজেও কিন্তু মারা গেলেন, তাই না, মানে স্বামী মারা গেছেন, সেজন্য ওই দুঃখে উনিও মারা গেলেন, ঠিক আছে। এবং প্রসেনজিৎ তো রেগে গেছিল, প্রসেনজিৎ রেগে গিয়ে যখন নিজের বোনকে বিম্বিসারার সঙ্গে বিয়ে দেয়, তখন কিন্তু এই বিম্বিসারাকে কাশী, কাশী মানে আজকের উত্তরপ্রদেশে কাশী, তোমরা জানো, বারাণসী কাশী, তো কাশীটা গিফট করেছিলেন। তো সেই ডাউরি হিসাবে যখন কাশীটা গিফট করেছিলেন, যখন বিম্বিসারাকে অজাতশত্রু মেরে দিলেন, তখন কিন্তু এই মগধ থেকে মানে অজাতশত্রু থেকে এফেক্টিভলি কাশীটা আবার নিয়ে নেন, মানে রেগে, যে আমার ভাগনা আমার জামাইবাবুকে এরকম ভাবে হত্যা করলেন, ঠিক আছে। তো এই একটা বিষয় কাজ করে। এই অজাতশত্রু ওনার যে একটা ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে মামা বাড়ির দিক থেকে, মায়ের দিক থেকে যে দাদু, তার নাম চেতক, চেতকের সঙ্গেও কিন্তু ওনার গন্ডগোল হয়েছিল, যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো মোটামুটি শত্রু, ওর নামটা হচ্ছে অজাতশত্রু, মানে শত্রুতাই করে গেছে, এটা একটা মাথায় রাখতে হবে, অজাতশত্রু, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। তবে অজাতশত্রু নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন হয়, সেটা হচ্ছে আমরা বিগত বছর দেখেছি অজাতশত্রুর সময় কিভাবে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজন হয়েছিল, প্রথম বৌদ্ধ ধর্মের যে পরিষদ, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোথায় হয়েছিল? রাজগীর, তাই না, রাজগীর মানে রাজগৃহ, রাজগৃহ কত সালে? 483। চারটে বুদ্ধিস্ট কাউন্সিল, আজকের দিনে ছটা, মানে পরবর্তী সময়ে অনেকদিন পরে মায়ানমারের গভর্নমেন্ট দুটো করেছে, যাই হোক। তো 483, 383, 250 এবং 72 খ্রিস্টাব্দ, তাই না? তো এই চারটে পরপর বুদ্ধিস্ট কাউন্সিল মাথায় রাখতে হবে। নেক্সট, অর্থশাস্ত্র, দা অর্থশাস্ত্র ট্র্যাডিশনালি অ্যাট্রিবিউটেড টু চাণক্য মেনলি ডিলস উইথ,
অর্থশাস্ত্র যে বইটা, এই বইটা কার লেখা এবং কি ডিল করছে, মানে মূলত কি নিয়ে আলোচনা করছে, অর্থশাস্ত্রের মধ্যে কি আছে? আমরা জানি অর্থশাস্ত্র কার লেখা, দ্যাট ইজ কৌটিল্যের লেখা। কৌটিল্য বা চাণক্য বলা হয় ওনাকে, চাণক্য। আরেকটা নামেও ডাকা হয়, দ্যাট ইজ বিষ্ণুগুপ্ত, তাই না? বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হয়। চাণক্য, চাণক্যের ব্রেন জানো, তাই না? তো চাণক্যের সমস্ত এই কার্যকলাপ, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন, স্টেটক্রাফট নিয়ে পুরো জিনিসটা, সবকিছু কিন্তু আমরা এই অর্থশাস্ত্র বইটার মধ্যেই পাচ্ছি, তাই না? অর্থশাস্ত্র বইটার মধ্যে কৌটিল্য কে ছিলেন, চাণক্য কে ছিলেন? ওই চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন ওনার মিনিস্টার হিসাবে, ওই মৌর্য বংশ সেট আপ করাতে, তাই না? আচ্ছা, এবার আমাদের প্রশ্ন ছিল মেনলি ডিলস উইথ, কি নিয়ে আলোচনা করছে মূলত, ঠিক আছে? তো পোয়েট্রি অ্যান্ড লিটারেচার, পোয়েট্রি অ্যান্ড লিটারেচার কি শুধু আছে? রিলিজিয়াস রিচুয়াল, এটা নিয়ে তো নয়। স্টেট ক্রাফট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমাদের অ্যান্সার হবে। আমাদের অ্যান্সার হবে স্টেট ক্রাফট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। কিভাবে প্রশাসন ব্যবস্থা চালানো যায়, রাজ্যভার চালানো যায়, কিভাবে শাসন ব্যবস্থাটা সুন্দর করা যায়, এইটা নিয়ে কিন্তু অর্থশাস্ত্রে পুরোপুরি কৌটিল্য বা চাণক্য লিখে গেছে। কৌটিল্য মানে এনার আরেকটা নামও আছে, ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি। ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলির নাম আমরা সবাই পড়েছি ওয়ার্ল্ড হিস্ট্রিতে, ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি, তাই না? ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি নাকি বলা হয় কৌটিল্যকে, এতটা ব্রেন ছিল, এতটা বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। অ্যাস্ট্রোনমি নিয়ে নয়, ঠিক আছে? তো এই তিনটে অপশন হবে না, আমাদের অ্যান্সার হবে স্টেট ক্রাফট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো এই অর্থশাস্ত্র বইটা, এইটা নিয়ে যদি আমরা দেখি, এই অর্থশাস্ত্র বইতে টোটাল অ্যাকচুয়ালি 15টা বই নিয়ে টোটালি এটা একটা গঠন। 150টা চ্যাপ্টার সেখানে রয়েছে, ঠিক আছে? 150টা চ্যাপ্টার, 180টা মতো টপিকও রয়েছে। আমরা ওগুলোকে ভাগ করছি, অধিকরণ বা আমরা প্রকরণ, এইভাবে ভাগ করে রাখছি। তো এই অর্থশাস্ত্র বইটা কিন্তু গুরুত্বপূর্ণ। কৌটিল্য থেকে আরো একটা প্রশ্ন বিগত বছরে সেটা এসছে, সেটা হচ্ছে সপ্তাঙ্গ থিওরি, এইটা নিয়েও প্রশ্ন এসছে। সপ্তাঙ্গ থিওরি, এই সপ্তাঙ্গ থিওরিটা কি? সপ্তাঙ্গ থিওরি হচ্ছে একটা রাষ্ট্রের পরিচালনার জন্য 7টা অঙ্গ দরকার, গুরুত্বপূর্ণ। কোনটা কোনটা? এক তো থাকবে রাজা, যেটাকে বলা হচ্ছে সামিন, সামিন, ঠিক আছে? সামিন মানে যে রাজা। আরেকটা থাকবে তোমার অমর্ত্য, মানে যে মিনিস্টার, ঠিক আছে? অমর্ত্য মানে যে মিনিস্টার। আচ্ছা, রাজ্যের মানুষ বা পুরো রাজ্যের যে জিওগ্রাফিক্যাল টেরিটরি, পুরো ভৌগোলিক পজিশনটা বা পুরো ভৌগোলিক বিস্তারটা, সেটা আমরা বলছি কি জনপদ, তাই না? ষোড়শ মহাজনপদ, সেই জনপদ কনসেপ্ট এখানে চলে আসছে, জনপদ, 3টে অঙ্গ। আচ্ছা, আরো একটা অর্গান থাকবে, সেটা কি? দুর্গ। দুর্গ মানে যেটা বিভিন্ন দুর্গ করে সেই সিকিউরিটির জন্য ব্যবহার করা হতো, ফোর্ট বলা হচ্ছে এটা ইংলিশে। আচ্ছা, 1 2 3 4। এরপরে থাকবে তোমার কোষ, কোষ বলতে পারো, কোষ, কোষ মানে যেটা মানে রাজস্ব ভান্ডারটা, ঠিক আছে? টাকা পয়সা যেখানে জমানো থাকে, সম্পত্তি যেখানে জমানো থাকে। আচ্ছা, আরেকটা আছে দণ্ড, দণ্ড মানে যেটা আর্মির ডিভিশনটা, এবং আরেকটা আছে মিত্র মানে এলআই পলিসিটা। মিত্র মানে কিভাবে আমরা বিভিন্ন রাজাদের সঙ্গে চুক্তি করে আসি, আমরা কিন্তু মানে নিজেদের রাজ্যভারটা সামলানোর জন্য, ভালো হওয়ার জন্য, বিস্তার করার জন্য বিভিন্ন চুক্তি করছি কোনো রাজাদের সঙ্গে, কোনো কিছু মিত্র পলিসি আমরা নিচ্ছি, ঠিক আছে? সেই আমরা বলে থাকি না সাম দাম দণ্ডভেদ, ওই ওই 4টে কিন্তু যে আহ একটা একটা ফিলোসফি, ওটাও কিন্তু সেই মানে উপায় বলছি আমরা হিস্ট্রিতে, ওটাও কিন্তু চাণক্যের, সাম দাম দণ্ডভেদ। মানে কিভাবে আহ অন্য রাজাকে ভালো কথায় বলে, চুক্তি করে, মানে খুব ডিপ্লোমেসি চালিয়ে, তাতেও যদি না হয় আমরা যুদ্ধের পজিশনেও যেতে, মোটামুটি এইভাবে পুরো ডিপ্লোমেসির উপরে কিন্তু উনি সুন্দরভাবে এই জিনিসটা উনি করে গেছিলেন, ঠিক আছে? নেক্সট, কনিষ্ক ইজ ফেমাস ইন হিস্ট্রি অ্যাজ এ গ্রেট প্যাট্রন অফ, কনিষ্ক ইতিহাসে ফেমাস মানে কিসের পৃষ্ঠপোষক হিসেবে, মানে প্যাট্রোনাইজ করেছিলেন কোন ধর্মকে? জৈনিজম মানে জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টিয়ানিটি, নাকি জোরোয়াস্ট্রিয়ানিজম মানে সেটা জরাথুস্ট্রের যে ধর্মটা, ঠিক আছে? জোরোয়াস্ট্রিয়ানিজম যেটা আমরা পার্সিয়াতে দেখেছি, তাই না? তো কোনটা ছিল আমাদের অ্যান্সার, কোনটা হবে? দেখো, কনিষ্ক নিয়ে প্রশ্ন এসছে মানে আমাদের মাথায় অলরেডি এটা এটা চলবে সব সময় যে উনি কিন্তু 4th বুদ্ধিস্ট কাউন্সিল, ওনার সময়ে হয়েছিল বুদ্ধিস্ট কাউন্সিল কোথায়? কুণ্ডলবন, কুণ্ডলবন, কুণ্ডলবন দ্যাট ইজ ইন কাশ্মীর, তাই না? কুণ্ডলবন দ্যাট ইজ ইন কাশ্মীর, কাশ্মীরে কুণ্ডলবনে 4th বুদ্ধিস্ট কাউন্সিলের আয়োজন হয়েছিল, তাই না? কনিষ্ক মানে কুষাণ বংশের সবচেয়ে বড় রুলার, তো 4th বুদ্ধিস্ট কাউন্সিল ওনার সময় হয়েছিল 72 এডিতে, 72 খ্রিস্টপূর্বাব্দে।
এটা তো আমরা সবাই জানি। সুতরাং বুদ্ধিস্ট কাউন্সিল এটা যদি মাথায় থাকে, আমরা সোজাসুজি বলতে পারি আমাদের অ্যান্সারটা তো বুদ্ধিজম হবে। এবং এটা তো ঠিক যে পৃষ্ঠপোষক উনি কোনটা করেছিলেন, বুদ্ধিজমে অ্যাডপ্ট করেছিলেন, তাই না? কনিষ্ক নিয়ে আরো প্রশ্ন আসে। ওনার একটা প্রথম ক্যাপিটাল ছিল, প্রথম রাজধানী ওনার কোথায় ছিল? দ্যাট ইজ পুরুষাপুর, পুরুষাপুরা, ঠিক আছে? পুরুষাপুরা মানে আজকের দিনে যেটা পেশাওয়ার নামে পরিচিত, পেশাওয়ার পাকিস্তানে পড়ছে, পেশাওয়ার নামে পরিচিত, ঠিক আছে? সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? সেকেন্ড ক্যাপিটাল মথুরাতে, উত্তরপ্রদেশে, মথুরাতে। এগুলো সব আমরা করেছি। এই মথুরাতে কনিষ্কের যে হেডলেস মানে যে মুন্ডুহীন একটা যে স্ট্যাচু আছে, হেডলেস স্ট্যাচু, সেটা কিন্তু আমরা মথুরাতেই পাচ্ছি। আমরা মেন ব্যাচে এই পার্টিকুলার জায়গাতে করেছিলাম কিভাবে গান্ধার স্কুল অফ আর্ট, মথুরা স্কুল অফ আর্ট, অমরাবতী স্কুল অফ আর্ট এগুলো বিভিন্ন সময় এসেছিল এবং তাদের ডিফারেন্সিয়েশনটা পড়েছি। তো গান্ধার স্কুল অফ আর্ট, মথুরা স্কুল অফ আর্ট এগুলো সব কার সময় হয়েছিল? এই কনিষ্কর সময়, ঠিক আছে? দ্য গ্রেটেস্ট কুষাণ রুলার ইন ইন্ডিয়া, ঠিক আছে? এটা তো থাকবেই। নেক্সট, দ্য ফেমাস ব্রোঞ্জ ডান্সিং গার্ল, ঠিক আছে? তো নাচছে এমন একটা মেয়ে, এই শব্দটা ব্যবহার করা হয়তো যায় না, এটা একটু ডেরোগেটরি হচ্ছে, নাচিয়ে মেয়ে না, এটা হয়তো নয়। আর ডান্সিং গার্ল মানে এমন একটা গার্ল, তার মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে, ব্রোঞ্জ দ্বারা নির্মিত, সে যেন নাচছে, মানে মানে তার পশ্চিওরটা নাচার পশ্চিওরে, ঠিক আছে, পুরো ফিগারটা। সুতরাং ডান্সিং গার্ল মূর্তিটি সেটা কোথায় পাওয়া গেছে, কোথায় ডিসকভার করা গেছে, কোথায়? সেটা কোথায়? লোথাল, চানহুদারো, মহেঞ্জোদারো এবং রোপার, রোপার, ঠিক আছে? কোনটা হবে অ্যান্সার, বলো কোনটা হবে? মহেঞ্জোদারোতে। দেখো মহেঞ্জোদারো এবং হরপ্পাতে কি কি পাওয়া গেছে, এই দুটো জিনিস তো সবচেয়ে প্রথম আমাদের মনে রাখতে হবে। মানে এই দুটো সবচেয়ে প্রমিনেন্ট সাইটস, প্রথম দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাইট পুরো সিন্ধু সভ্যতার মধ্যে। তো মহেঞ্জোদারো থেকে কি কি পাওয়া গেছে এবং হরপ্পা থেকে কি কি পাওয়া গেছে, এটা আমাদের মাথায় প্রথমেই রাখতে হচ্ছে। মহেঞ্জোদারো থেকে ডান্সিং গার্ল পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে প্রশ্ন এসছে। ডান্সিং গার্ল এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রোঞ্জ স্ট্যাচু, ব্রোঞ্জ স্ট্যাচু, ব্রোঞ্জের বানানো, ঠিক আছে, ব্রোঞ্জ স্ট্যাচু। আচ্ছা, এর পশ্চিওরটা কি ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ পশ্চিওরে, মানে আমরা যেটা সেই এতে দেখছি ত্রিভঙ্গ পশ্চিওরে, সেই নাচের এটা একটু বাঁকানো শরীর, ত্রিভঙ্গ পশ্চিওরে, ঠিক আছে? এইটা আমরা কিন্তু পাচ্ছি এখানে, এই ব্রোঞ্জ স্ট্যাচু এবং ত্রিভঙ্গ। যদি বলা হয় কিসের স্ট্যাচু, কোন ধাতু দিয়ে বানানো, দ্যাট ইজ তোমরা বলবে ব্রোঞ্জ স্ট্যাচু, ঠিক আছে? আরো একটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হচ্ছে এই যে ব্রোঞ্জ স্ট্যাচু ড্যান্সিং গার্লের মূর্তিটা আমরা পেয়েছি, এইটা মানে কি টেকনিকে বানানো হয়েছিল, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। দ্যাট ইজ লস্ট ওয়্যাক্স, মানে সেই মোম গলিয়ে একটা মানে ছাঁচের মাধ্যমে মোম গলিয়ে তারপরে ছাঁচটাকে খুলে নেওয়া এবং মোমটা জমে যাওয়া, সেই টেকনিকটা ফলো করা হয়েছিল, কিন্তু এটা বানানো হয়েছে ব্রোঞ্জ দিয়ে, ঠিক আছে? তো লস্ট ওয়্যাক্স টেকনিক মানে একটা পার্টিকুলার ছাঁচের মধ্যে আমরা লোহাটাকে বা কোনো কিছু মেটালকে গলিয়ে ফেললাম এবং সেটা যখন জমে গেল, শক্ত হয়ে গেল, তারপরে আমরা ছাঁচটা খুলে নিলাম, যেমন মাটির যে মূর্তিগুলো তৈরি হচ্ছে, তাই না? তো সেই লস্ট ওয়্যাক্স টেকনিকটা কিন্তু আমাদের আসছে, মোমবাতি যেগুলো বানানো হচ্ছে সেগুলো লস্ট ওয়্যাক্স টেকনিকে। এই লস্ট ওয়্যাক্স টেকনিকটা তোমরা দেখবে কোনো ক্রিকেটারের মূর্তি কোনো দেশে তৈরি হচ্ছে, এটাও কিন্তু ফলো করা হয় অনেক সময়, বা কোনো ফুটবলারের মূর্তি, এটাও কিন্তু অনেক সময় সেখানে ফলো করা হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মহেঞ্জোদারো থেকে আর কি পাওয়া গেছে? গ্রেট বাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রেট বাথ একটা স্নান করার জন্য রিলিজিয়াস পারপাসে ব্যবহার করা হতো মেনলি। গ্রেট বাথ একটা স্নান করার একটা সুন্দর জায়গা, একটা ছোট সামনে সুইমিং পুল টাইপের একটু একটু জায়গা, যেখানে খাঁজ খাঁজ কাটা পাশে, আর সেখান থেকে স্টেপ আছে, স্টেপ দিয়ে নামা, বা তার নিচে জলটাকে নিষ্কাশন করে দেওয়ারও পদ্ধতি ছিল, কিভাবে ওই জলটা খারাপ হয়ে গেলে আবার বাইরে বের করে দেওয়া হতো মেন ড্রেনে, আবার নতুন জল ঢোকানো হতো। এবং কোনো রিলিজিয়াস ইভেন্টের সময় রিলিজিয়াস বাথিং এর জন্য ব্যবহার করা হতো গ্রেট বাথ, ওটা তো গুরুত্বপূর্ণ, তাই না? এখান থেকে মহেঞ্জোদারো থেকে আরেকটা পেয়েছি, একটা প্রিস্ট কিং, প্রিস্ট কিং একটা বিয়ার্ডেড ম্যান, প্রিস্ট কিং মানে একটা এরকম একটা মুন্ডু আছে, সেই মুন্ডুর ছবিটা এখানে থাকলে ভালো হতো। মুন্ডু আছে এবং তার পুরো চাপ দাড়ি, ঠিক আছে, বিয়ার্ডেড ম্যান, এবং ওকে ধরা হচ্ছে যে তখনকার দিনে রিলিজিয়ান সম্পর্কে তো সেরকম ভাবে আমাদের জানতে পারিনি আমরা। তো প্রিস্ট কিং আমরা ধরছি উনি হয়তো মানে একটা কোনো সাধু সন্ন্যাসী টাইপের বা কোনো পুরোহিত টাইপের হতে পারে, সেই ফাংশনটা উনি পারফর্ম করতো, ঠিক আছে? তো মহেঞ্জোদারো থেকে এগুলো আমরা পাচ্ছি। মহেঞ্জোদারো আরেকটা জিনিস পাচ্ছি মহেঞ্জোদারো থেকে, দ্যাট ইজ একটা কিন্তু প্রোটো শিবের মূর্তি, প্রোটো শিবের মূর্তি কোন মেটাল দিয়ে তৈরি? স্টিয়েটাইট,
স্টিয়েটাইট মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে, স্টিয়েটাইট মাথায় রাখতে হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে মহেঞ্জোদারো, ঠিক আছে। লোথাল ডকইয়ার্ড, লোথালটা কোথায়? গুজরাটে, এটা তো হবে না। রোপার, রোপার তো পাঞ্জাবে, রোপার পাঞ্জাব। এই সাইটটা খনন করা হয়েছিল 1953-তে রোপার, ঠিক আছে। এবং রোপার নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে স্বাধীনতার পরে প্রথম সাইট যেটা মানে খোদাই করে বের করা হয়েছিল। পুরো সিন্ধু সভ্যতার মধ্যে যত সাইটগুলো এখনো বের করা হয়েছে, খুঁজে পাওয়া গেছে, ফার্স্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ইজ স্বাধীনতার পরে সবচেয়ে প্রথম এইটা হচ্ছে ভারতের স্বাধীনতার পরে 1953 সালে প্রথম এই পাঞ্জাবের রোপার সাইটটা আবিষ্কার করা হয়, ঠিক আছে। এগুলো চানুদারো নিয়ে একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে অনলি সিটি উইদাউট এ সিটাডেল, অনলি সিটি উইদাউট এ সিটাডেল। আমরা জানি হরপ্পা সভ্যতাতে কিভাবে একটা লোয়ার টাউন ছিল, লোয়ার টাউন, সেখানে সাধারণ মানুষজন ব্যবসা বাণিজ্য বাজার ফাজার বসতো, আর একটাতে সিটাডেল মানে বড় বড় বিল্ডিং, বড় বড় উঁচু প্ল্যাটফর্মে তৈরি করা, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হতো। তো এই একটা ডিভিশন আমরা কিন্তু হরপ্পা সভ্যতাতে দেখেছি। তো একটাতে বলা হতো সিটাডেল, একটাতে ছিল লোয়ার টাউন। তো সেই এমন একমাত্র সাইট পুরো সিন্ধু সভ্যতার মধ্যে যেখানে সিটাডেল ছিল না, অনলি সিটি উইদাউট এ সিটাডেল। তো এই সিটাডেল বা উঁচু প্ল্যাটফর্মের বিল্ডিংটা একমাত্র সিন্ধু সভ্যতার এই চানুদারো সাইটে, যেটা আজকের দিনে পাকিস্তানে পড়ছে, ওখানে কিন্তু ছিল না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, হোয়াট ওয়াজ দি রোল অফ অধ্বর্যু বা অধৈর্য প্রিস্টস অ্যাকর্ডিং টু দি যজুর্বেদা? যজুর্বেদ অনুযায়ী অধৈর্য পুরোহিতদের ভূমিকাটা কি ছিল? ওরা অ্যাকচুয়ালি কি করতো? অধৈর্য যে পুরোহিতগুলো ছিল, ওদের অ্যাকচুয়ালি কাজটা কি ছিল, ভূমিকা কি ছিল? দে কম্পোজড নিউ রাগাস, দ্যাট ইজ নতুন নতুন রাগ বানাতো। রাগ মানে যে গানের রাগ হয় যেটা, ঠিক আছে, মিউজিক্যাল কম্পোজিশন। তো বিভিন্ন নতুন নতুন রাগ বানানো হতো। নাকি দে পারফর্মড নিউ রিচুয়াল, নতুন নতুন বিভিন্ন রিচুয়াল, রিচুয়াল মানে বিভিন্ন যে নিয়ম কানুন ফলো করে পূজা অর্চনা করা হয়, সেই রিচুয়াল গুলো, ঠিক আছে। আচ্ছা, দে কন্ডাক্টেড ইয়াজনাস, মানে ইয়াজনা মানে অ্যাকচুয়ালি যজ্ঞ করা, তারা যজ্ঞ পালন করতো। অ্যান্ড চ্যান্টেড, চ্যান্টেড মানে এটা মন্ত্রোচ্চারণ, ঠিক আছে, চ্যান্টেড মানে মন্ত্রোচ্চারণ করা, চ্যান্ট করা, মন্ত্রোচ্চারণ, ঠিক আছে, মন্ত্রোচ্চারণ করা। চ্যান্টেড মন্ত্রাস ইন লো টোনস, মানে হালকা হালকা স্লো এবং লো ভয়েসে মন্ত্রোচ্চারণ করা এবং যজ্ঞ করা, এইটা করতো। নাকি দে রোড স্ক্রিপচার্স অন মিউজিক থিওরি, মিউজিকের উপরে বিভিন্ন স্ক্রিপচার বা কিছু শিলালিপি টাইপের কিছু লিখে রাখা, কোনো কাগজের বা কোনো কিছুতে লিখে রাখা। এই অধ্বর্যু বা অধৈর্য যে পুরোহিতগুলো ছিল, তাদের মেন ফাংশনটা কি ছিল, কাজ কি ছিল, এটা নিয়ে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কি হবে? অধৈর্য পুরোহিত, এইটা, এইটা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সিটা। যজ্ঞ করা এবং হালকা স্বরে মন্ত্রোচ্চারণ করা, যেটা আমরা আজকের দিনেও পূজা অর্চনার সময় দেখি, এইটা কিন্তু এই অধৈর্য পুরোহিতদের কাজ ছিল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটা 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 যজুর্বেদ অনুযায়ী, ঠিক আছে, যজুর্বেদে কিন্তু এটা পুরোপুরি মেনশন করা আছে। কারণ যজুর্বেদ কি নিয়ে ডিল করছে? আমরা আমরা জানি চারটে বেদ, তাই না, চারটে বেদ। তার মধ্যে ঋগ্বেদ, ঋগ্বেদটা সবচেয়ে ওল্ডেস্ট, সবচেয়ে পুরানো ঋগ্বেদ। এখানে 1028টা মন্ত্র আছে। এটা এটা তো মানে বারংবার প্রশ্ন এসছে। হিমস আছে, এটাকে এই মন্ত্র আমরা বলা হচ্ছে হিমস, হিমস মানে মন্ত্র। তো 1028টা হিমস আছে বা মন্ত্র আছে, সবচেয়ে ওল্ডেস্ট। ঋগ্বেদ, ঋগ্বেদের পর আমরা চলে আসবো সামবেদ। সামবেদে কি আছে? অ্যাকচুয়ালি পুরো মিউজিক ব্যাপারটা নিয়ে, তাই না। সামবেদ থেকে আজকের ইন্ডিয়ান মিউজিকের একটা বড় জায়গা তৈরি হয়, ঠিক আছে। একটা জিনিস এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিগত বছর এসছে, এই সামবেদ যেটা মিউজিক নিয়ে ডিল করছে, এই এই যে এইটা অ্যাকচুয়ালি কে গাইতো, মানে কে গেয়েছিল প্রথমে, সেটা হচ্ছে উদগাত্রী, উদগাত্রী বা উদাগাত্রী বা উদয়গাত্রী, এই টাইপের কিছু নাম এবারে বিভিন্ন সোর্সে বিভিন্ন ভাবে দেওয়া আছে। উদগাত্রী বা উদ্গাতার এইরকম ভাবে দেওয়া আছে। তো এটা কিন্তু উনি মানে গাইতো, ঠিক আছে। আচ্ছা, ঋগ্বেদ, সামবেদ, এই যে ইয়াজুর্বেদ, যেটা এই প্রশ্ন আমাদের দিয়েছে এখানে, ইয়াজুর্বেদে কি করা হতো? বিভিন্ন মন্ত্রোচ্চারণের বিষয়টা, বিভিন্ন যে পাঁঠা বলি দেওয়া বা এই টাইপের যে স্যাক্রিফাইস গুলো করা, অ্যানিমেল স্যাক্রিফাইস যেটা আমরা বলছি, এই বা আগেকার দিনে অশ্বমেধ স্যাক্রিফাইস হতো, অশ্বমেধ, ঘোড়াকে বলি দেওয়া, এই টাইপের এই জিনিসগুলো কিন্তু, এই মন্ত্রগুলো এখানে কিন্তু রয়েছে এই আযুর্বেদের মধ্যে। এই মন্ত্রগুলো কিন্তু এখানে রয়েছে, স্যাক্রিফাইসের জন্য ফর্মুলা গুলো রয়েছে। এবং নেক্সট আমাদের চলে আসছে অথর্ববেদ। অথর্ববেদে কি আছে? বিভিন্ন প্রেয়ার আছে, বিভিন্ন মানে কি বিভিন্ন বিভিন্ন মানে ওটা কি বলা হয়, বিভিন্ন ধরনের মন্ত্রোচ্চারণ করে আমরা কিভাবে ছোটখাটো রোগ সারাতে পারি, তাই না, মানে ঝাড়ফুঁক করানো বা
রোগ সারানোর কিছু মন্ত্রোচ্চারণ, এগুলো আমরা কিন্তু হাউস হোল্ড ভাবে করতে পারি হাউস হোল্ডের মধ্যে। তো সেটা ছিল অথর্ববেদের মধ্যে, তাই না? এগুলো আমরা পেয়েছি। তো অধ্বর্যু প্রিস্ট এদের কাজ ছিল এই যজ্ঞ করা এবং মন্ত্রোচ্চারণ করা, ঠিক আছে? মেন ফাংশন এটাই ছিল। নেক্সট, হুইচ বেদা ইজ প্রাইমারিলি নোন ফর ইটস মিউজিক্যাল কন্টেন্ট? সেম জিনিস, একই প্রশ্ন, একই প্রশ্ন, একই প্রশ্ন রিপিট হয়েছে এসএসসি জিডি 2026-এ, তাই না? একই প্রশ্ন। হুইচ বেদা ইজ প্রাইমারিলি নোন ফর, কোন বেদ মূলত তার সঙ্গীত বা সুরের জন্য পরিচিত? আমরা তো এটা জানি, সামবেদ, তাই না? সামবেদ। লাস্ট প্রশ্ন আমাদের এই ফিনিক্স 15 সিরিজের লাস্ট প্রশ্ন, ফিনিক্স 15 সিরিজের, দ্যাট ইজ দ্য ইমার্জেন্স অফ বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্মের যে উত্থান এবং জৈন ধর্মের উত্থান ইন দ্য 16th সেঞ্চুরি বিসিই, মানে ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে, ক্যান বি লিঙ্কড টু, এটা কার সঙ্গে যুক্ত করা যেতে পারে? তো কোন জিনিসটার সঙ্গে আমরা বৌদ্ধ ধর্মের এবং জৈন ধর্মের যে উত্থানটা হলো সেটাকে জড়িয়ে দিতে পারি বা সেটাকে যুক্ত করতে পারি? কোনটার সঙ্গে যুক্ত, মানে ওরা উঠেছে কিভাবে? আমরা মানে কজ এফেক্ট রিলেশনশিপে যদি যাই, তাহলে আমরা বলতে পারি যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থানের সঙ্গে কোনটা জড়িয়ে। এক তো হচ্ছে রাইজ অফ মোনার্কিজ, মোনার্কি মানে বিভিন্ন বিভিন্ন রাজাদের আশা, বিভিন্ন রাজবংশের আশা, সেটা তো একটা ছিলই। সেটা তো আমরা সেই বৈদিক যুগের শেষের দিক থেকে মহাজনপদ যখন থেকে এসছে, আস্তে আস্তে মানুষ যখন সংগঠিত হয়ে জনপদ থেকে মহাজনপদে গেল, সেখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ডাইনাস্টি বা বিভিন্ন রাজবংশ আসছে। হ্যাঁ, এমনটা তো নয় যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানের পিছনে এই রাজবংশগুলোর আশা দায়ী, এমনটা তো ডিরেক্ট রিলেশনশিপ আমরা বলতে পারি না, তাই না? ডিরেক্ট এস্টাবলিশ করা যায় না। ক্রিটিসিজম অফ বেদিক রিচুয়ালস, এটা আমাদের অ্যান্সার হবে। ক্রিটিসিজম অফ বেদিক রিচুয়ালস, অ্যাকচুয়ালি জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্মের উত্থানটা এবং তার বিস্তারটা, তার পেছনে একটা মেজর ফ্যাক্টর হিসাবে কাজ করেছে এই বৈদিক রিচুয়ালগুলোকে ক্রিটিসাইজ করা। দেখো, স্বাভাবিকভাবে তখনকার দিনে যে অর্থোডক্স ব্রাহ্মণিকাল রিচুয়ালগুলো মানা হতো, অনেক মানুষ অসন্তুষ্ট হতেন, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু বুদ্ধিজম এবং জৈনিজম একটা লিবারেটেড ফিলোসফি যেটা ওরা প্রদান করেছিল, মানুষ তার প্রতি আকর্ষণ হয়েছিল এবং সেটাকে গ্রহণও করেছিল। সেইভাবে কিন্তু বুদ্ধিজম এবং জৈনিজমের বিস্তারটাও ঘটে, এটা আমরা জানি। সুতরাং এইটা কিন্তু একটা ডিরেক্ট মেজর ফ্যাক্টর আমরা ধরতে পারি। ডিক্লাইন অফ এগ্রিকালচার, এটা তো হবেই না, কারণ আস্তে আস্তে যখন আমরা মহাজনপদে এগোচ্ছি, আমরা বিভিন্ন মগধের বিভিন্ন বংশে যখন যাব, আস্তে আস্তে সেই বৈদিক যুগের থেকে আমরা দেখছি যখন আয়রন টুলগুলো মানে এগ্রিকালচারে ব্যবহার করা হয়, যখন লোহার ব্যবহার হলো এগ্রিকালচারে, এগ্রিকালচারটা আরো ভালোভাবে প্রোডাকশন ভালো হতে লাগলো, মানে এগ্রিকালচারে উন্নতি হলো, নট ডিক্লাইন। ডিক্লাইন হলো না, মানে সেটা কমে গেল না, খারাপ পরিস্থিতিতে গেল না, এগ্রিকালচার আরো ফ্লারিশ করলো, আরো এগ্রিকালচার ইমপ্রুভ করলো, এনহ্যান্স করলো, ঠিক আছে? তো ডিক্লাইনটা হলো না, এটা তো হবেই না। দেন পার্সিয়ান ইনফ্লুয়েন্স, এটা তো হবেই না, কারণ দেখো বুদ্ধিজম এবং জৈনিজমের সঙ্গে ভারতবর্ষে তাদের উত্থান এবং তাদের বিস্তারের সঙ্গে এই ইরানিয়ান বা পার্সিয়ান ইনফ্লুয়েন্স সেটা তো ছিলই না কোনো কোনো মতে, ঠিক আছে? পারস্য দেশের সঙ্গে ইনফ্লুয়েন্স, হ্যাঁ আমরা পেয়েছি যে আগেকার সময় পার্সিয়ানদের সঙ্গে বা ওই কিছু গালফ কান্ট্রির সঙ্গে, মেসোপটেমিয়ার সঙ্গে, রোমান সাম্রাজ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যে কিছু কিছু ইম্পর্টেন্স আমরা পেয়েছি, কিছু কিছু জায়গা আমরা পেয়েছি। বাট এমনটা নয় যে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানের সঙ্গে সেটার একটা ডিরেক্ট কোনো রিলেশন আছে, তাই না? তো আমাদের অ্যান্সার হবে কি, অপশন নাম্বার বি, দ্যাট ইজ বৈদিক রিচুয়াল গুলোকে ক্রিটিসাইজ করে সমালোচনা করাটা একটা বড় ফ্যাক্টর, যেটার জন্য বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটো উত্থানও হলো এবং বিস্তারও হলো, তাই না? এটা দেখো মানে উত্থানটা আমরা পুরোপুরি জুড়তে পারি না, উত্থানটা এমনিতে তো তাদের একটা লিবারেট ফিলোসফি বা যেমন মহাবীর বা গৌতম বুদ্ধ, ওনারা একটা আলাদা ধরনের মানে জীবনের বাস্তবতা খুঁজতে, আসল জীবনের মানেটা খুঁজতে, ট্রু লাইফের ফিলোসফিটা খুঁজতে ওনারা বেরিয়েছিলেন। তো তারপরে ওনারা যে ফিলোসফিটা দিলেন বা ওনারা যে জ্ঞানটা অর্জন করে সবার সামনে রাখলেন, সেইটা পরবর্তী সময় মানুষ অ্যাডপ্ট করলো। তার পিছনে একটা কারণ, মানুষ কিন্তু এই বৈদিক রিচুয়াল থেকে একটু অসন্তুষ্ট ছিল কোথাও না কোথাও, সেটা আমরা পেয়েছি হিস্ট্রিতে, তাই না? সুতরাং আমাদের এই ফিনিক্স 15-এর যে সিরিজটা আমরা প্রথম দিন এনসিয়েন্ট হিস্ট্রি থেকে করলাম, ফিনিক্স 15-এর সিরিজটা আজকের মতো এখানে শেষ হলো। এইরকম ভাবে আমরা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন সাবজেক্ট এগিয়ে যাব। এনসিয়েন্ট হিস্ট্রিতে আমরা আরো ক্লাস এরকম দেখে নেব। এই 15টা প্রশ্ন থেকে আমরা আগামী দিনে আরো 60টা প্রশ্ন বের করব, কারণ প্রত্যেকটা প্রশ্ন থেকে দেখো আমরা 3টে 4টে করে ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট তো অবশ্যই বের করতে পারছি। সুতরাং সেখান থেকেও আগামী দিনে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং বিগত বছরে এসেছেও,
সুতরাং আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করছি। এরপরে আগামী দিনে আমরা এই সিরিজটাকে এগিয়ে নিয়ে যাব এই সাবজেক্টের উপরে, দ্যাট ইজ প্রাচীন ভারতের উপরে, এনসিয়েন্ট হিস্ট্রির উপরে, এবং অন্য সাবজেক্টগুলোকেও কিন্তু এইভাবেই আমরা কভার করতে থাকবো। ঠিক আছে, আশা করছি কারো সমস্যা হবে না। নেক্সট লেকচারে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।